কত রকমের কত ভূতের কথা আমরা শুনিয়াছি। প্রথম একটি অতি সাধারণ হইতে আরম্ভ করা যাক। আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে একটা পুরনো পাড়ে প্রকাণ্ড একটা বট গাছ আছে। অনেকে বলে গাছটায় নাকি ভূতের আড্ডা। শ্যাম কবিরাজ একদিন অন্য গ্রামের রুগী দেখিয়া রাতে ওই পথ দিয়া বাড়ি ফিরিতেছিল। অন্ধকার রাত্রি, সঙ্গে লোকজন কেউ নাই। যেই সেই বটগাছের তলায় আসিয়াছে, পিছনে শব্দ হইল চুপ। কবিরাজ আতঙ্কে শিহরিয়া উঠিলেন। ভয়ে ভয়ে চারিদিক চাইয়া কাহাকেও দেখিতে না পাইয়া আবার সাহস করিয়া অগ্রসর হইলেন। অমনি কে যেন ডাকিল, কবিরাজ। কবিরাজ পিছন ফিরিয়া বলিল, কে রে? আর কোনো সাড়া শব্দ নাই। দেখিল প্রকাণ্ড লম্বা কালো রঙের একটা লোক তাহারই দিকে আগাইয়া আসিতেছে। অন্ধকারে ভালো চিনিতে পারা গেল না। কবিরাজের সাহস একটুখানি বেশি। আবার জিজ্ঞাসা করল, কে রে তুই? লোকটা অত্যন্ত কাছে আসিয়া বলিলেন, আমি। গলার আওয়াজ শুনিয়া কবিরাজের আপাদমস্তক শিহরিয়া উঠিল। অনুনাসিক হইলেও স্পষ্ট পরিষ্কার বুঝিতে পারা গেল এ কণ্ঠস্বর গ্রামের রতন স্যাঁকড়ার। অথচ দিন 20-25 আগে রতন স্যাঁকড়া মরিয়াছে। মৃতদেহটা সে তাহার নিজের চোখে দেখিয়া আসিয়াছে। কবিরাজের মুখ দিয়ে আর কথা বাহির হইল না। গলার স্বর ভিতরটা পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গেল। মনে মনে রাম রাম বলিতে বলিতে সে প্রাণপণ ছুটিতে আরম্ভ করিল। দৌড়ের অন্ত নাই, পিছনে পদশব্দের শেষ নাই। কবিরাজ দু একবার চাইয়া দেখিল নাগাল কত দূর, কিন্তু প্রথমবারের সেই খানিক ব্যবধানকে এই প্রাণীটি কিসের একটা বাধায় অতিক্রম করিতে পাইতেছিল না। অন্তরের ভয় এ অবস্থায় কেবল এইটুকুতেই শান্ত হইবার নহে, কাজেই কবিরাজের ভয় দ্বিগুণ বৃদ্ধি হইল। পশ্চাতের পদশব্দও তালে আসিতে লাগিল। অনেক দূর ছুটি আসিয়া যেই সেই গ্রামে আসিয়াছে, পশ্চাতে একবার পিঠের কাছে শুনিল যেন হি হি করিয়া হাসিতেছে। একবার ফিরিতে কবিরাজের আর সাহস হইল না। বুবু করিয়া চিৎকার করিতে করিতে সে ছুটিল। নিস্তব্ধ গ্রাম, কোথাও কাহারও শব্দ নাই। হঠাৎ দেখিল সম্মুখে লণ্ঠন হাতে লইয়া কে যেন তাহারই দিকে আসিতেছে। এতক্ষণে কবিরাজের প্রাণ আসিল। পশ্চাতে শোনা গেল বলিতেছে, তোমার সঙ্গে একটা কথা কবিরাজ। আচ্ছা আজ যাও। লণ্ঠন লইয়া কেদার চাটুর্যে ও পাড়া হইতে তাস খেলিয়া বাড়ি ফিরিতেছিল। কবিরাজ চড়াইয়া ধরিয়া ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। বাঁচালে ভাই, আজ তুমি আমার বল। তাহার পর অনেক কথা। কেদার চাটুর্যে তাহাকে লণ্ঠন লইয়া বাড়ি পৌঁছাইয়া আসিল। সেই দিন হইতে সন্ধ্যাবেলা হইলে কবিরাজকে কেউ একটি বারো বাইরে হয়ে করিতে পারে না। হাজার কাজ থাকিলেও আজকাল দেখি কবিরাজ অধিকাংশ সময় ঘরের মধ্যে লোকজন জড়ো করিয়া বসিয়া গল্প করে। ঘরের বাহিরে এমনই কোথাও হয়তো কোনো মাঠের মাঝে কিংবা কোনো নদীর ধারে কিংবা পথের পাশে ভূতের আস্তানার কথা শুনিতে গিয়াছে। আজ আমরা দৃষ্টান্ত স্বরূপ গেচো ভূতির কথা বলিলাম। ইহা অকিঞ্চিতকর। এমনই আরও অনেক এবং বিস্ময়কর কাহিনী আমরা ক্রমশ শ্রবণ করিব। যেসব ভূতগুলো পথে আছে সে পথ দিয়া না চলিলেই হয়, কিন্তু আর এক রকমের ভূতের কথা আমরা জানি, যাহারা বাড়ির মধ্যে বাস করে। ইহারাই সবচেয়ে বেশি ভয়াবহ বলিয়াই আমার বিশ্বাস। যে ঘরে দিবারাত্রি মানুষ বাস করিতেছে, সেই ঘরেই যদি ভূতের উপদ্রব শুরু হয়, তাহা হইলে মানুষের জীবন অতিষ্ঠ হইবার উঠিবার কথা। এমনই একটি ঘরোয়া ভূতের কাহিনী আজ আপনাদেরকে বলিব। দূর সম্পর্কের আমার এক পিসে মশাই মাইল চারেক দূরে একটি গ্রামে ডাক্তারি করেন। ছোটোখাটো গ্রামখানিও যেমন, পিসে মশাই আবার ডাক্তারও তেমনই। ক্যাম্বেল হাসপাতালের কম্পাউন্ডারি পরীক্ষায় ফেল করিয়া রানীগঞ্জের কোনো একটা কলিয়ারিতে প্রথমে ডাক্তারি করিতেন। সেখানে তেমন পসার প্রতিপত্তি না হওয়ায় এই গ্রামখানিতে আসিয়া ডাক্তারখানা খুলিয়া বসিয়াছেন। এখানে পসার তার বেশ জমিয়া উঠিয়াছে। 3 বছরের প্র্যাকটিস। ইহার মধ্যে ছোট ছোট সেই গ্রামখানির পূর্ব দিকে একতলা একটি দালান বাড়ি তৈরি করিয়া পিসিমা এবং ছেলে মেয়ে সকলকে আনিয়া বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাইতেছেন। হঠাৎ একদিন শুনলাম আমার সেই পিসে মশাই এর নাকি ভয়ানক অসুখ, আমাকে তিনি একবার দেখিতে চান। খবর যখন পাইলাম তখন সূর্যাস্ত হইয়াছে।
স্ত্রী বলিলেন, যাওয়া তোমার উচিত। তৎক্ষণাৎ বাহির হইয়া পড়িলাম। শীতকালের বেলা, গ্রাম পার হইয়া বেশি দূর যাইতেছে না যাইতেই সন্ধে হলো। অন্ধকার রাত্রে জোরে জোরে পা চালাইয়া পথ চলিতেছি। সম্মুখে একটি ছোট খালের মতো নদী। বর্ষাকাল ছাড়া জল তাহাতে থাকে না, শুকনো বালি ভাঙিয়া পার হইতে হয়। নদীটা পার হইয়া ওপারে কয়েকটা কাঁঠাল গাছের মাঝখান দিয়া পথ। একে অন্ধকার, তাহার উপর গাছের তলায় অন্ধকার যেন বেশ একটুখানি গাঢ় হইয়াছে। হঠাৎ সে গাছতলায় পিসিমশাইয়ের সঙ্গে মুখোমুখি দেখা। একেবারে অবাক হইয়া গিয়া মিনিটখানেক হাঁ করিয়া তাহার মুখের পানে তাকাইয়া বলিলাম, বাহ, এই না শুনলাম আপনার ভয়ানক অসুখ, আপনার সঙ্গে দেখা করতেই তো যাচ্ছি। পিসিমশাই বলিলেন, ভুল শুনেছিস, অসুখ তোর পিসিমার, তার জন্যই ভালো একটি ডাক্তার ডাকতে যাচ্ছি শহরে। বলিয়া তিনি আমার মুখের পানে অন্ধকারেই কিছুক্ষণ তাকাইয়া রহিলেন। তাহার পর বলিলেন, যা, তাহলে তোর পিসিমশাইকে একবার দেখে আয়। কাছেই রয়েছিস, ওদের ওখানে তুই দেখাশোনা করিস বাবা। বলিয়াই তিনি আর আমার জবাবের অপেক্ষা না করিয়া হনহন করিয়া চলিয়া গেলেন। গ্রামে পৌঁছতে রাত্রি হইল, কিন্তু অবাক কাণ্ড, শুনিলাম গত রাত্রে পিসিমশাই মারা গিয়েছেন। ছেলেমেয়েরা আমাকে দেখিয়াই কাঁদিতে লাগিল। বড় মেয়ের বয়স বছর 15, বিবাহ এখনো হয় নাই, সাবিত্রী তার নাম। কাঁদিল সেই সবার চেয়ে বেশি। দেখিলাম পিসিমার সত্যই অসুখ। একই সঙ্গে তাহারা দুজনে অসুখে পড়িয়াছিলেন। পিসিমশাই মারা গেলেন, পিসিমার বাঁচিবার আশা এখনো খুব কম। অজ্ঞান অবস্থায় বিছানায় পড়িয়া আছেন। পিসিমশাইয়ের মৃত্যু সংবাদ এখনো তাহাকে জানানো হয় নাই। আহা, বেচারি সাবিত্রী, ওইটুকু মেয়ে ছোট ছোট ভাই বোনগুলিকে লইয়া অত্যন্ত বিব্রত হইয়া পড়িয়াছে। একদিকে মরণাপন্ন মার দেখাশোনা, অন্যদিকে ভাই বোনগুলির জন্য রান্না করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, না খালে শেষ। মনে পড়িল পিসিমশাই আজ সন্ধ্যায় দেখা দিয়া বলিলেন, রয়েছিস, ওদের তুই দেখাশোনা করিস বাবা। কথাটার অর্থ তখন বুঝিতে পারি নাই। এতক্ষণে বুঝিলাম কেন তিনি সে কথা বলিয়াছিলেন। পিসিমশাইয়ের সঙ্গে যে আমার দেখা হইল কাহাকে তাহা জানাইলাম না। ভাবিলাম নিতান্ত ছেলে মানুষ, ইহারা কথাটা শুনিয়া ভয় পাইতে পারে। সাবিত্রী স্টোভ জ্বালিয়ে আমার জন্য চা করিতেছে। বলিলাম, বড় কষ্ট তোর সাবিত্রী, কাল তোর বৌদিকে এখানে পাঠিয়ে দেব। পিসিমা যতদিন সেরে না ওঠেন ততদিন এইখানেই থাক। সাবিত্রী হেড মুখে চুপ করিয়া কিয়ক্ষণ যেন ভাবিল, ভাবিয়া ম্লান হাসিতে বলিল, বৌদিরও তো কষ্ট হবে দাদা, কাল সকালে তুমি একটা কাজ যদি করতে পারো তো বড় ভালো হয়। এই গাঁয়ের একটি মেয়ে সারাদিন আমার কাছে থাকে, তার বাড়িতে এক কাকা আছে, তাকে তুমি যদি কাল বুঝিয়ে বলো গরিব মানুষ 2-4 টাকা পেলেই রাজি হবে। আর একজন ডাক্তার আমি কাল সকাল শহর থেকে লইয়া আসিব ঠিক করিয়াইছিলাম। বেশ, তাই হবে, কিন্তু টাকা কড়ি কেমন করে হচ্ছে রে তোর? কথাটা আমাকে শেষ করিতে হইল না। বলিল, বাবা কিছু রেখে গেছেন, কিন্তু মাও যদি না বাঁচে। বলিতে বলিতে ঠোঁট দুইটি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল, চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া আসিল। সান্ত্বনা দিবার কি বা আছে? বলিলাম, কাঁদিস নে সাবিত্রী, কাঁদিস নে, পিসিমা সেরে উঠবেন, ভালো একজন ডাক্তার কাল আমি নিয়ে আসব। বসিয়া বসিয়া কাঁদিলে সাবিত্রীর চলে না। দেখিলাম সে কথা সে জানে। এত দুঃখেও তৎক্ষণাৎ সে চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইল। ঘরে তাহার মাকে একবার দেখিয়া আসিয়া আমায় চা দিতে বসিল। অনেক রাত্রি পর্যন্ত পিসিমার কাছে আমিই বসিয়াছিলাম। সাবিত্রী এই বয়সেই পাকা গৃহিণী হইয়া পড়িয়াছে। কোনো সময় সে যে খাবার তৈরি করিয়াছে বুঝিতে পারি নাই। সে বোনগুলিকে খাওয়াইয়া শোয়াইয়া আমাকে খাইতে দিয়া নিজে আবার সে মার কাছে গিয়া বসিল। সাবিত্রীও আমি দুজনে পালা করিয়া জাগিবার কথা হইল। সাবিত্রী প্রথমে রাজি হয় না, বলে, না দাদা তুমি শোগে, আমার এসব অভ্যাস হয়ে গেছে। হাসিয়া বললাম, পাগল, পিসিমার কপালে জলের পটি দেওয়া হইয়াছে, মাঝে মাঝে একবার করিয়া জ্ঞান হয়, আবার কিছুক্ষণ পরেই তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়ে। আহারাদির পর সাবিত্রীকে জাগিতে বলিয়া আমি নিজে একটুখানি গড়াইয়া লইলাম। চোখে ঘুম আসিল না। খানিক পরে উঠিয়া বললাম, যা সাবিত্রী যা, এবার তুই ঘুমোগে যা। সাবিত্রীর উঠিবার ইচ্ছা ছিল না, তবু তাহাকে উঠাইয়া দিলাম।
কত রাত্রি পর্যন্ত রোগিণীর শিয়রে বসিয়াছিলাম জানি না। সাবিত্রী ধীরে ধীরে ঘরে ঢুকিয়া বলিল, দাদা যাও, এবার তোমার কষ্ট হচ্ছে গো। আমিও উঠিব না, সেও ছাড়িবে না। অবশেষে কি আর করি, সাবিত্রীকে বসাইয়া রাখিয়া আমার যে ঘরে বিছানা হইয়াছিল সেই ঘরে গিয়া শুইয়া পড়িলাম। বাহিরে ডিসপেন্সারি ঘরে ঘড়ি ছিল, কটা বাজিয়াছে ঠিক বুঝিলাম না, তবে রাত্রি যে অনেক তাহাতে আর কোনো সন্দেহ নাই। চারিদিকে শোঁসো করিয়া বাতাস বইতেছে, শীতে একেবারে জড়সড় হইয়া লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িলাম। আলো নিভাইয়া দিয়েছি, ঘর অন্ধকার। দরজা খুলিয়াই রাখিয়েছিলাম, যদি কোনো প্রয়োজনে সাবিত্রী ডাকিতে আসে। কখন ঘুমাইয়া পড়িয়াছি জানি না, একে শীতকাল, তাও আবার রাত্রি জাগিয়াছি। ঘুম বোধ করি একটুখানি বেশি হইয়াছিল। কি যেন একটা স্বপ্ন দেখিতেছিলাম। হঠাৎ কে যেন আমার একটা ঝাঁকুনি দিয়া উঠাইবার চেষ্টা করিল। ঘুমের ঘরেই বলিলাম, কে? সাবিত্রীর কথা আবার আমার মনে ছিল না, আর যে রোগীর শুশ্রূষা করিতেছে সে কথা হয়তো স্বপ্নে ঝোঁকে ভুলিয়া গিয়েছিলাম। আবার কে যেন আমাকে জাগাইবার জন্য নাড়া দিল। এবার ঘুমটা আমার একটুখানি ভাঙিল বলিয়াই মনে হয়। হাত বাড়াইয়া একটা হাতের সঙ্গে আমার হাত ঠেকিল। আধ ঘুমন্ত অবস্থায় হাতটা চাপিয়া ধরিয়া নিজের দিকে টানিয়া আনিবার চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। এইবার ঘুম ভাঙিয়া গেল। অন্ধকার ঘর, হাতে চুড়ি নাই, সুতরাং সাবিত্রী নয় সে কথা সত্য। শক্ত পুরুষের হাত বলিয়া মনে হইল। ডান হাতে হাতখানি চাপিয়া ধরিয়া বাঁ হাত দিয়া একটু একটু করিয়া অনুভব করিতে করিতে তাহার কনুই পর্যন্ত আগাইয়া গেলাম। তাহার পর হাত দিতে গিয়া দেখি ফাঁকা। কনুই পর্যন্ত মাত্র একখানা হাত। লেপের মধ্যে ভয়ে একেবারে রোমাঞ্চিত হইয়া শুকাইয়া কাঠ হইয়া গেলাম। মাথা হইতে পা পর্যন্ত ঝিমঝিম করিতে লাগিল। চিৎকার করিয়া ডাকিলাম, সাবিত্রী! বুঝিলাম ঘরে রোগীর হইয়াছে, চিৎকার করা উচিত নয়। অথচ অন্ধকারে বিছানা হইতে উঠিয়া যে রোগীর ঘরে যাওয়ার ক্ষমতা নাই। অতি কষ্টে উঠিতে হইল। একরকম চোখ বুঝিয়াই রোগীর কাছে গিয়া দেখি মার শয্যার পাশে সাবিত্রী ঘুমে লুটিয়া পড়িয়াছে। পিসিমার জ্ঞান হঠাৎ কখন হইয়াছে কে জানে। অনুচ্চ এবং অস্পষ্ট কণ্ঠে তিনি বলিতেছেন, জল জল, একটু জল। কে জাগাইছে না বুঝিল, আমাকে কেন জাগানো হয়েছিল সেটা আমি ভালো করেই বুঝিলাম। ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।